স্বাধীনতা কোনো ঠুনকো বিষয় ছিল না। স্বাধীনতা একটা টোটালি অরক্ষিত রেখে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করলেন এবং তিনি বাক্সপেটটা ঘুচালেন। বাক্সপেটটা ঘুষিয়ে তিনি গেলেন পশ্চিম পাকিস্তানে গিয়ে তারপর নানান জাতীয় কথাবার্তা হয়েছে ওখানে। তারপর কবর খুঁজতেছিল এই কথা বলা হয়েছে, অথচ তার একটা ট্রেন্স খুঁজছে ওখানে একটা দেয়াল করার জন্য। এইরকম কথা বলে মানুষকে ভুলানো হয়েছে। তারপর লন্ডনে গেছেন, ওখানে বসে জিজ্ঞেস করছে যে সিরাজ তো আপনারা জানেন, আমাদের সিরাজউদ্দিন সাহেব যিনি বিবিসি সাংবাদিক ছিলেন, তাকে জিজ্ঞেস করছেন সিরাজ অ্যাকচুয়ালি কত মানুষ মারা গেছে। তিনি বললেন, একটা সংখ্যা বললেন, 3 লক্ষ মানুষ হয়ে গেল। 3 লক্ষ 3 মিলিয়ন করে ফেললেন। এই 27 লক্ষ মানুষ কিন্তু ওখানে মারা গেল ওনার বক্তব্যের মধ্যে। 3 লক্ষ মানুষ, সিরাজ সাহেবের বক্তব্য বিবিসি ওনার বইতেও আছে, আপনারা দেখবেন এখানে। এই নিয়ে কিন্তু আমরা স্বাধীনতা করলাম, কিন্তু উনি ছিলেন পাকিস্তানের জেলে আত্মসমর্পণ করে ফাঁসিতে ঝুলবেন না, স্বাধীনতা চান নাই। বিপক্ষে দাঁড়িয়ে যখন তাকে মারার জন্য, জিয়াউর রহমান সাহেবকে মারার জন্য জানজুয়া নামে এক লোকের কাছে বাসায় পাঠানো, তখন কমান্ডিং অফিসার, সেখানে তিনি গেলেন। তখন গিয়ে তিনি বললেন যে অসুবিধা, বললে তুমি অমুক জায়গায় যাও, ওই যে সোয়ার থেকে অস্ত্র খারাপ হচ্ছে সেখানে যাও। উনি রওনা দিলেন, সেখানে পথের থেকে আবার ফিরে এসে সে জানজুয়াকে কিন্তু উনি প্রথম নিহত করলেন, মারলেন। তারপর নিয়ে বললেন উই রিভোল্ট। সেই রিভোল্টের পরে আমাদের দেশের স্বাধীনতা এসছে, পতাকা এসছে, একটা ভূখণ্ড পেয়েছি, আমাদের সার্বভৌমত্ব পেয়েছি ওই রিভোল্ট থেকে। এবং তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। সেই জিয়াউর রহমানকে একবার শেখ হাসিনা নিজে বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে ওইখানে জিয়াউর রহমানের লাশ নেই, এটা কলা গাছ আছে। আবার বলেছেন এমন কথা যে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল এবং রাজাকার ছিলেন। আপনারা শুনেছেন নিশ্চয়ই, পত্রিকায় আসতে ছাপা হয়েছিল না? এইরকমের তারা মেলাইন করার জন্য তাদের এজেন্ডা ছিল ভিন্ন। আমরা বলেছি জিয়াউর রহমান যেটা আমাদের দিয়ে গেছেন, একটা বিশেষ বিষয় দিয়ে গেছেন, আমরা বাংলাদেশি মানুষ হিসেবে পরিচয় দিয়ে আমাদের পাসপোর্ট কিন্তু বাংলাদেশি। কিন্তু একটা গ্রুপ তারা বাঙালি করার চেষ্টা আমাদের করেছেন। বাঙালি আর বাংলাদেশিদের মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে। আপনারা নিশ্চয়ই জানেন আপনারা সবাই, আমি আর এই বিষয়ে বলতে চাই না। এইভাবে আমাদের স্বাধীনতা এসছে, অনেক মানুষ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে। এই বীর মুক্তিযোদ্ধা আমাদের সালাম ভাই পাশ ছিলেন, ওনার সাথে আরও অনেক ছিলেন, উৎপত ছিলেন, এখানে রুমি ছিলেন, অনেক মানুষ ছিলেন ওনার সাথে। উনি বেঁচে আছেন, সেইটা আমাদের ভাগ্য। উনি মরে যেতেও পারতেন। আমার আজকে হয়তো সালাম ভাইয়ের ব্যাপারে আলোচনা করতাম যে এইসব মানুষরা পৃথিবীতে আন্দোলন করে গেছেন, যুদ্ধ করেছেন আমাদের স্বাধীনতার জন্য। আমরা স্বাধীনতা অর্থবহ করতে পারিনি। আমরা জিয়াউর রহমান চেষ্টা করেছে যখন একজন মানুষ রাস্তায় বমি করেছে, আরেকজন মানুষ তুলে তাকিয়েছে, বমি খেয়েছে। আপনি আমার কথা শুনেন, বমি খেয়েছে সেরকম সময়, অর্থাৎ 10 লক্ষ মানুষ মারা গেছে না খেয়ে, বাসন্তীতে জাল পড়েছে কাপড়ের বদলে। এই দেশে মানুষরা দুঃসহ জীবনযাপন করেছে এবং মানুষ মানবেতর জীবনযাপন করে শেষ হয়ে গেছে যখন এই সময় পাদপৃষ্ঠে আসেন জিয়াউর রহমান। মানুষ অনেক বলেন ক্ষমতা দখল করেছেন। এই দেশের সিপাহীরা, জনতারা ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানকে আন্দোলন করে তারা ক্ষমতায় নিয়ে এসছে। এবং জিয়াউর রহমান ক্ষমতায় এসে একটা বিষয় আপনাদের বলতে চাই, পৃথিবীতে একটি মাত্র উদাহরণ, দ্বিতীয় কোন উদাহরণ নেই যে যিনি মার্শাল্লার মধ্যে অথবা পরিস্থিতির মধ্যে শিকার হয়ে, যার আর্মি শাসনের মধ্যে ক্ষমতায় এসে তিনি গণতন্ত্র দিয়েছেন, তার নাম জিয়াউর রহমান। পৃথিবীতে আর কোনো উদাহরণ নেই। তিনি শুধু গণতন্ত্র দেন নেই, তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন এবং গণতন্ত্র চর্চার জন্য যা করা দরকার তিনি করেছেন। পত্রিকা কণ্ঠ বন্ধ করেছিল, একদলীয় শাসন ছিল। একদলীয় শাসনে কি কি হয়েছে সেগুলো আপনারা সবাই জানেন, তো অল্প একটু বলি। কোনো পত্রিকা ছিল না দেশে। আজকে আপনি সাংবাদিক, এতগুলো ক্যামেরা আমার সামনে, কোনো ক্যামেরা তখন সামনে আসতে পারতো না, কোনো মানুষ কথা বলতে পারতো না, কোনো মানুষ জানাতে পারতো না তারা কি বলতে চায়। একটা মাত্র পত্রিকা ছিল, আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে, সালামের নিশ্চয়ই মনে আছে, একটা গণকণ্ঠ একটা পত্রিকা ছিল। গণকণ্ঠ না সালাম ভাই, জাসদের? হ্যাঁ, গণকণ্ঠ একটা মাত্র পত্রিকা। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, কারাকারি ছিল। আমাদের কথা কিন্তু ভালো না লাগলে আপনার কথা বললেন, দাদা আপনাদের কথা শুনবো, আর না হলে আমাদের কথা শুনবো। গণকণ্ঠ পত্রিকা নিয়ে আমরা কারাকারি করতাম, খুব কষ্ট করে ছাপা হইতো। আল মাহমুদ সাহেব তখন ওই রিজিয়ার ছিলেন, হ্যাঁ জি, জাসাসের সভাপতি ছিলেন, উনি ওইটার সম্পাদক ছিলেন। এই পত্রিকাটা আমরা ফটোস্ট্যাট করতাম, তখন ফটোস্ট্যাট পাওয়া যেত না, জেরক্স বলতাম আমরা, এইসব করে নানা কিছু আমরা গণনা করতাম। আর কোনো পত্রিকা নেই দেশে।
আপনি আপনার কথা এখন তো ফেসবুকে আপনি তারেক রহমান সাহেবের বিরুদ্ধে লেখেন, কার্টুন আঁকেন, আবার তারেক রহমান সাহেব বলেন যে ঠিক আছে আরো ভালো করে আঁকেন, এরকম পরিস্থিতি এখন আছে। কিন্তু তখন এই টু শব্দটি উচ্চারণ করার কোনো সুযোগ ছিল না। আপনারা মনে নেই অথবা মনে থাকতে নাও পারে, অথবা আপনাদের বয়স কম। আমি তখন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র, তখন দেখি মাথায় মুকুট পরে সুলতানা কামালের বিয়ে হচ্ছে। কার সাথে? কামালের সাথে, সুলতানা কামাল। যখন 10 লক্ষ মানুষ না খেয়ে মরে, সেটা আমি নিজের চোখে দেখার সুযোগ পেয়েছি। আমি অনুষ্ঠান উপস্থিত না, টেলিভিশনে দেখেছি। আর একটাই মাত্র টেলিভিশন ছিল, বাংলাদেশ টেলিভিশন। এই পরিস্থিতি দুঃসহ সময় আমরা কাটিয়েছি। জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে গণতন্ত্র তো দিয়েছেনি, আর একটা কি জিনিস দিয়েছেন জানেন? এদেশের মানুষ না খেয়ে মরেছে, সেই না খেয়ে মরার হাত থেকে বাঁচবার চেষ্টা করেছেন যে ভদ্রলোক হাতে কোদাল নিয়ে খাল কেটেছেন, তার নাম জিয়াউর রহমান। তিনি জিয়াউর রহমান খাল কেটে কি করেছেন? বাংলাদেশ থেকে প্রথম খাদ্য রপ্তানি হয়েছে যে দেশে, তার নাম হলো সেনেগাল, এবং প্রেসিডেন্টের নাম ছিল আহমেদ শেকিদুরে। তার কাছে তিনি খাদ্য রপ্তানি করেছেন। এই অনুষ্ঠানটা হয়েছিল বাংলাদেশে, জিয়াউর রহমান সাহেব এবং তিনি উপস্থিত হয়ে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। বাংলাদেশে খাদ্য রপ্তানি করেছেন মাত্র 3 বছরের মাথায়। আমরা বলি আলহামদুলিল্লাহ। সেই কোদাল আবার হাতে তুলে নিয়েছেন তারই সন্তান আবার সেই কোদাল হাতে তুলে নিয়েছেন তারেক রহমান। আমরা 20,000 কিলোমিটার খাল খনন করবো, আমরা 25 কোটি, হ্যাঁ ইনশাল্লাহ আমরা 25 কোটি গাছ লাগাবো। আমাদের প্রোগ্রামের শেষ নেই। অনেকে ধারণা করেছেন যে তারেক রহমান সাহেব এত প্রোগ্রাম দিচ্ছেন, এত প্রোগ্রাম কি করে করবেন? সালাম ভাই অনেক সুন্দর করে বলেছেন, আমি অত সুন্দর করে বলতে পারি না। মুক্তিযোদ্ধারা অনেক সুন্দর করে কথা বলেন, তার মধ্যে বিশেষ সালাম ভাই অনেক ভালো করে কথা বলেন। তার অনুপ্রেরণায় থাকি আমরা অনেক সময়। আপনারা দেখবেন গতকালকে গতকালকে বিশ্ববিদ্যালয় ছিল, পরশুদিন বুধবারে আপনার মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর ছিল। আপনার প্রশ্নোত্তরে উনি সেখানে বলতে বলছেন 27 লক্ষ কোটি টাকা। কয় টাকা? আবার বলেন তো। 27 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এবং সেই রিপোর্টটা তৈরি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। ওখানে নাই, আমি আপনাদের বলি। আমাদের সিপিডি পরিচালক, ওনার নাম কি? দেবপ্রিয় বাবু। উনি শ্বেত প্রকাশ কখন করেছেন? যখন গভর্নমেন্টের বয়স 1 বছর বাকি, ইন্টারিম গভর্নমেন্টের 1 বছরের হিসাবটা তিনি আমাদের দিয়েছেন, পুরনো হিসাব বের করে দিয়েছেন। এরপরেও যে কত পত্রিকায় নিউজ আসছে, এখানে 3,000 কোটি টাকা, এখানে 500 কোটি টাকা, এখানে 700 কোটি টাকা বেহাত হয়েছে, অথবা স্কোয়ান্ডারিং হয়েছে, মানি স্কোয়ান্ডারিং হয়েছে। এই যে মানি স্কোয়ান্ডারিং, আমি ওনার ওই হিসাবটা রিপোর্টের উপরে প্রায় 32 লক্ষ কোটি টাকা আমার হিসেবে আসে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী ধরি 27 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশ থেকে পাচার হয়ে থাকে, আচ্ছা 27 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশে থাকতো, আর তার যদি শেখ হাসিনা বা তার লোকেরা ইনভেস্ট করতো, তা আমাদের তো একটু গরিবত্ব থাকে, থাকে না। বুঝলেন কথা? আমরা তারেক রহমান সাহেব তো টাকা চুরি করার জন্য আসেন নাই। তার প্রমাণ হলো এই যে তিনি বিদেশে থাকার পরেও বলেছেন যে তৃতীয় বিশ্বে কিন্তু কোথাও নেই। আমি প্রত্যেকটা উদাহরণ দেবো, একক ইউনিক উদাহরণ। জিয়াউর রহমান এইখানে পত্রিকা ওপেন করে দিয়েছেন। জিয়াউর রহমান এই বিচার, আমার হাইকোর্ট আপনাদের কাছে একদম উল্টো পাশে হাইকোর্ট, এই হাইকোর্টের ক্ষমতা খর্ব করে টোটালি তখন প্রেসিডেন্টের হাতে নিয়ে গেছিলেন। 5ম সংশোধনী আপনারা পড়ে দেখবেন, মানে 4র্থ সংশোধনী আপনারা পড়বেন, সেটা পড়লে আপনারা দেখবেন হাইকোর্টের কোনো ক্ষমতা ছিল না। ডিস্ট্রিক্ট জাজ কি হবে তার নির্ধারিত ছিল না। ডিস্ট্রিক্ট জাজ জাজিয়াতি থেকে আসবে, বাকশালের সভাপতি ডিস্ট্রিক্ট জাজ হতে পারত।